না, এমসিকিউ এর কোশ্চেনের আনসার তোমরা দেওয়ার চেষ্টা করো, তারপরে এক্সপ্লেনেশন দেখাবো। ফটাফট করে আনসার ইয়েগুলো করে নিয়েছি, পিডিএফটা খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে কোনো সমস্যা হবে না, ইংরাজি আর হিন্দি দুটোই আছে। পড়ো তোমরা, না আমি পড়বো? এটা ডিটেলসে পড়ার দরকার নাই, শুধু উত্তরটা জেনে নিলেই হয়ে যাবে। এক্সপ্লেনেশন গুলো ভুল করে রয়ে গেছে। দেখো, ওই যে কান্টে হচ্ছে, ইমানুয়েল কান্ট ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই হুইচ ফিলোসোফার ডিউরিং হিজ আর্লি ইয়ার্স অফ দ্য এডুকেশন। মানে তার এডুকেশনের সময়, মানে প্রথমে আগের দিকেই, বলছে ও কার প্রতি বা কার ফিলোসফির প্রতি প্রভাবিত হয়েছিল, সেটা হবে তোমার মার্টিন কুন্টিজেন। ঠিক আছে, এটা ডিটেলসে জানা দরকার নেই, শুধু এইটুকু জানলেই হবে। এই কোশ্চেনটা এখান থেকে স্কিপ করে যাওয়া দরকার। দ্বিতীয় কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য বাকি ফলোইং। তো বাকিটা প্রভাবিত হয়েছিল ও। হ্যাঁ, এডুকেশনের দিকটা শুধু মার্টিনের কাছ থেকে পেয়েছিল, কিন্তু অন্যান্য ফ্লেভার দ্বারা তো প্রভাবিত হয়েছিল, রুশোর দ্বারাও প্রভাবিত হয়েছে। হ্যাঁ, বাট এখানে তো বলা হয়েছে যে আর্লি ইয়ার্স অফ দ্য এডুকেশন, মানে আর্লি ইয়ার মানে প্রথমের দিকে যদি বলা হয় তাহলে এটা কুন্টিজেনই হবে। প্রভাবিত তো অনেকের দ্বারাই হয়েছে ও। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং মেক্স নেচার ইন কান্টস ফিলোসফি। কার কার দ্বারাই প্রভাবিত হয়েছে? কুর্জন কি হিউমের দ্বারা তো প্রভাবিত হয়েছে না? হ্যাঁ, একদম হিউমের দ্বারাও তো হয়েছে। হিউমের দ্বারা প্রভাবিত থেকে বলেছে না যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, যেন হিউম তাকে জাগিয়ে দিয়েছে, এই কথাটা একদম বলেছে, কান্ট নিজে স্বীকার করেছে। আর কেউ আর কোনো দার্শনিক আছে? না, আলাদা করে অত ডিটেলসে কোশ্চেন আসবে না, শুধু এটুকু জানলে বা হিউমের প্রতি প্রভাবিত হয়েছিল এবং তার ডেকার্টের যে রেশনালিজম ওটাও সে গ্রহণ করেছে, এবং তাহলে বলা যেতে পারে ওই অর্থে দেখতে গেলে প্রভাবিত হয়েছে, নিশ্চয়ই সেটা গ্রহণ করেছে। দ্বিতীয়ত লক বার্কলে হিউমের যে ইয়ে ওই এক্সপেরিয়েন্সটাকেও সে গ্রহণ করেছে সেই অর্থে। কিন্তু এখানে কোশ্চেনটা রয়েছে যে একেবারে প্রথমের দিকে সে কার প্রতি প্রভাবিত হয়েছে। ইমানুয়েল কান্ট ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই হুইচ ফিলোসোফার ডিউরিং হিজ আর্লি ইয়ার্স অফ এডুকেশন। তার পড়াশোনার একদম যে শুরুর দিকে যদি বলা হয় সেটা হবে কুন্টিজেন। এবং পরবর্তীকালে তো প্রভাবিত অনেক দর্শনের প্রতি অনেক কিছু অনেকভাবে হয়েছে। এটা কোশ্চেনটা রয়েছে আর্লি ইয়ার্স অফ এডুকেশন, তার জন্য কুন্টিজেন। আমি জাস্ট দিয়েছি এটা জানার জন্য, এইটা নিয়ে এতটা ডিটেলসে না জানলেও হবে। মোটামুটি আমরা জানি যে হিউমকে কিভাবে সে গ্রহণ করেছে, বা ডেকাস-স্পিনোজা লাইবনিজের রেশনালিজমটাকে সে কিভাবে গ্রহণ করেছে এবং সেই দুটোকে কিভাবে মার্জ করেছে, শুধু এইটুকু জানলেই হবে। নেক্সট কোশ্চেনে যাই। এটা না আমি ভুলবশত এক্সপ্লেনেশন উইদাউট এক্সপ্লেনেশন গুলোও না আমি কোশ্চেনটা রেখেছিলাম, বাট এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে কি করে দিই, ভুলবশত এটা ইয়ে হয়ে গেছে, এক্সপ্লেনেশন গুলো রয়ে গেছে। ঠিক আছে, এক্সপ্লেনেশন গুলো দেখার দরকার নেই তোমাদের, শুধু কোশ্চেনটা দেখো। আর এখানে তো উত্তর সহ আমি এখানে লিখে দিয়েছি, পরে দেখাচ্ছি। চেষ্টা করার প্রথমে আগে আনসারটা করার। হুইচ অফ দ্য ফলোইং, এই কারণে বলছি চেষ্টা করার তোমাদের ভালো, কারণ একেবারে নতুন শব্দ, নতুন কোশ্চেন, নতুন ওয়ার্ডও হয়তো মিলবে, যেটা একেবারে পরীক্ষার্থীর যে একদম অড ফিল হবে না। The which of the following best describe the concept of the understanding makes nature. এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কন্টেন্ট, যে আন্ডারস্ট্যান্ডিং মেক্স নেচার, আন্ডারস্ট্যান্ডিংটা কি করছে, মেক্স করছে নেচারকে ইন কান্টস এর ফিলোসফিতে। which of the following describe, এর মধ্যে কোনটা হবে? the mind impose order on a nature making it appear orderly and the governed by law. Nature creates understanding by shaping the mind's categories. Knowledge is purely delivered from the sense perception without the mental processing. Now more than one of the above, none of the above. ম্যাডাম বি হবে। এটা কোশ্চেন হচ্ছে দ্য মাইন্ড ইম্পোসেস অর্ডার। প্রথমে আমি আগে বলে দিই বাংলাতে একদম, কারণ ইয়েতে আমরা ন্যাচারালি কি বলি, যে কোনো ফিলোসফি পড়তে গেলে আমরা কিন্তু পড়ি যেটা, যে আমাদের যেটা মনে ভাবছি, মানে আমাদের জগতের সাথে যদি মিল হয়, যদি আমাদের মনের মধ্যে যেটা হচ্ছে যদি জগতের সাথে মিল হয়ে যায়, জগতে যদি বস্তুটা থাকে, তাহলে তখন বলি যে হ্যাঁ ওটা সত্য, আমরা যেটা ভাবছি সেটা সত্য। বাট কান্ট বলছে না, পুরো উল্টোটা বলছে, যে আমরা যেটা ভাবছি সে জগৎকে সেভাবে হতে হবে, মানে জগতে থাকলে সেটা সত্য, না হলে সত্য সেটা নয়। আমাদের মনটাকে বেশি গুরুত্ব দিচ্ছ। মানে আগে কি ছিল, অবজেক্ট কেন্দ্রিক ছিল, বাট কান্ট এসে
মাইন্ড কেন্দ্রিক করে দিল। যেমন আগে ওই যে কোপার্নিকীয় বিপ্লবটার সাথে এটা কানেক্ট রয়েছে। কোপার্নিকীয় বিপ্লবে কি হতো, আগে বলতো কি যে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, বা উল্টোটা পরিবর্তন হলো যে পৃথিবী নয়, সূর্য নয়, পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। ঠিক সেভাবে কান্টও কিন্তু অবজেক্ট কেন্দ্রিক নলেজটার পরিবর্তে মাইন্ড কেন্দ্রিক নলেজের কথা বলে দিল, যে মাইন্ড এটার উপর নির্ভর করবে। এই জন্য বলছে আন্ডারস্ট্যান্ডিং মেক্স দ্য নেচার। এটার সাথে রিলেটেড রয়েছে, বলছে দ্য মাইন্ড imposes order on nature, making it appear orderly and governed by the law. মন প্রকৃতি পর ক্রাম আরোপিত করতে হয়, মানে মনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এখানে এটাই বুঝতে চাইছে। এখানে দিদি এক্সপ্লেনেশনটা দেখো ভাববাদকে না। সমর্থন করছে দিদি, হ্যাঁ বলো। ভাববাদকে সমর্থন করছে, একদম মানে একদম সাবজেক্ট বলছে তার থেকে বেশি প্রাধান্য দিচ্ছে, ব্যক্তি সাপেক্ষ বলছে, হ্যাঁ একদম বস্তু গুরুত্ব সাপেক্ষ দিচ্ছে, বলছে না। গুরুত্ব দিচ্ছে। মানে মন বিষয়কে জ্ঞানসম্মত হতে হবে। একদম পুরো উল্টোটা ঘুরিয়ে দিল কথাটা, আগে ছিল অন্যটা, এখানে আবার উল্টোটা বলে দিচ্ছে। তারপর যে কান্টের কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং মেক্স নেচার, এটা এটা মনে রাখবে, এটা কোশ্চেনে পড়ে যেতে পারে। আন্ডারস্ট্যান্ডিং মেক্স নেচার এটা কি, এটা ডিটেলস অনেকগুলো অপশন দিয়ে দিতে পারে। এটা বলতে পারে যে কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং নেচার, এই কনসেপ্টটা কার, এটা কান্টের। তাহলে এদের মধ্যে কি সাজেস্ট করছে যে দ্য মাইন্ড অ্যাক্টিভলি স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজড দ্য chaotic ডেটা ফ্রম আওয়ার সেন্সেস, মানে মাইন্ড এটাকে গুরুত্ব দিচ্ছে এখানে। ইম্পোজিং রুলস অ্যান্ড অর্ডার্স। নেচার মানে প্রকৃতিটা কি করছে, নেচার অ্যাজ উই নো ইট appears governed by law because the mind filtered it, মানে বলতে চাইছে প্রকৃতি যেটা হচ্ছে, প্রকৃতিটাকে আমরা জানবো কিভাবে, মাইন্ড যেভাবে আমাদেরকে ফিল্টারিং করবে, মাইন্ড যেভাবে আমাদেরকে বোঝাবে। ইট ইজ থ্রু সার্টেন ইনহারেন্ট ক্যাটেগরিজ সাচ অ্যাজ টাইম স্পেস কজালিটি। এই টাইম স্পেস কজালিটি ক্যাটেগরিজ, এই কনসেপ্টটা আমি আজকে বলতে যাব না। এই কনসেপ্টটা দ্বিতীয় কান্টের মোটামুটি 3টে ক্লাস নিতে হবে এমসিকিউ, না হলে পুরোটা কমপ্লিট হবে না। তো দ্বিতীয় দিনে ক্লাসও দেবো আমি অন্য একটা, আর দ্বিতীয় দিনে পড়াবো যখন ক্যাটেগরিটা পড়াবো, কারণ একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ক্যাটেগরিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে এখানে যাচ্ছি না, আজকে যতগুলো আছে 11টা কোশ্চেন ওইগুলো শুধু পড়ে নেবো আজকে। এখানে হচ্ছে দিস ভিউ হাইলাইটস দ্য অ্যাক্টিভ রোল অফ দ্য মাইন্ড। মেন কথা হচ্ছে এখানে মাইন্ডকে গুরুত্ব দিচ্ছে ইন শেপিং আওয়ার দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের বাইরের জগতের যে ওয়ার্ল্ডের যে জগৎটা, বা আমাদের যে জগতের যে অভিজ্ঞতাটা যে হচ্ছে বা শেপটা হচ্ছে মনের মধ্যে, সেটার মেন প্রাইম রোল কে, সেটা হচ্ছে মাইন্ড, অবজেক্ট না। অবজেক্টের মতো হতে হবে না, মাইন্ড যেরকম ভাবছে অবজেক্টকে সেরকম হতে হবে, এই কথাটা বলে এরকম কান্ট। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কি পয়েন্ট অফ দ্য কান্টস ফিলোসফি দ্যাট কি লাইকেন্স হিম টু, আচ্ছা আচ্ছা, কপারনিকাস, মানে লাইক মানে হচ্ছে একই হয়, লাইকেন্স এখানে ওয়ার্ডটা ইউজ হচ্ছে, লাইকেন্স হিম টু কপারনিকাস ইন দ্য রিয়েলম অফ দ্য নলেজ, মানে হচ্ছে হোয়াট ইজ দ্য কি পয়েন্ট, মানে মেন বিষয়টা কি যেটা কান্টের ফিলোসফিতে কি করছে, বলছে লাইকেন্স বা লিঙ্কেজও বলতে পারি, ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো, যে হিম টু দ্য কপারনিকাস ইন দ্য রিয়েলম অফ দ্য ওয়ার্ল্ড নলেজ, মানে জ্ঞানের জগতের যে কোপার্নিকীয় বিপ্লবের সাথে কান্টের যে ফিলোসফির যে তুলনাটা কি, মানে কি প্রসঙ্গে এসেছিল। বাংলাতে বলবো দিদি উত্তরটা, কি বলো। বাংলাতে সূর্যকেন্দ্রিক মতবাদটাকে সমর্থন করছে কান্ট, কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মতবাদ যেটা দিয়েছিল সেটাকে কান্ট সমর্থন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো একেবারে কোপার্নিকীয় বিপ্লব, এরকম কোপার্নিকীয় কান্টের কোপার্নিকীয় বিপ্লব বলে কিন্তু আমাদের ইয়েতে পড়েছিল কোশ্চেনে। এটা নিয়ে আমার একটা বড় হিস্ট্রি রয়েছে, জীবনে ভুলবো না এটা। আমার কলেজে ফার্স্ট ইয়ারে এই কোশ্চেনটা পড়েছিল, কোপার্নিকীয় বিপ্লব 15 নম্বরের, হ্যাঁ 15 নম্বরে পড়েছিল, 10 বা 15 এরকম মনে নেই, এরকম বড় বড় কোশ্চেন হতো আমাদের তখন। তো প্রথম পরীক্ষা আমি জানি না, যেটাকে আমাদেরকে 15 মিনিট আগেই, পরীক্ষার 15 মিনিট আগে কোশ্চেন, মানে যতগুলো পেজ নেবার নিয়ে নিতে হবে, বাট নিইনি, ঘন্টা পড়ে গেছে, 15 মিনিট আমি ঠাই বসেছিলাম, এই কোশ্চেনের উত্তরটা আমি লিখতে পারিনি। এখানে অ্যান্সারটা হবে দিদি, কারণ এটাকে স্বীকার করছে না, ওই যে নট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, সেন্ট্রিক মতবাদটাকে স্বীকার করছে না, সবগুলো এটাই রাইট আসছে। সবগুলো পড়ে নাও। Kant suggests that object knowledge revolve around the mind, not the other around. বি কত সমর্থন করে দিচ্ছে দিদি, সিটা জানা নেই, সিটা পড়িনি। কান্ট বিলিভ সোশ্যাল ফিলোসফি, যে কান্ট সাজেস্টেড দ্যাট দ্য আর্থ ইজ নট সেন্টার অফ দ্য ইউনিভার্স, আর্থ ইজ নট সেন্টার অফ দ্য ইউনিভার্স। এখানে বলছে কান্ট সাজেস্টেড দ্যাট অবজেক্ট অফ নলেজ, এখানে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা বলতে চাইছে যে কোপার্নিকীয় যে বিপ্লব, নলেজের যে রাজত্ব, সেখানেতে কান্টের যে ফিলোসফিটা কি, সেটা হচ্ছে কান্ট সাজেস্ট করেছিল অবজেক্ট অফ নলেজ, কোনো একটা বিষয়ের যে জ্ঞানটা,
রিভলভ অ্যারাউন্ড দ্য মাইন্ড, মাইন্ডের চারপাশে ঘুরছে, এটা বলতে চেয়েছিল। নট দ্য আদার অফ দ্য, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, মানে তার উল্টোটা নয়, এইটার মিনিং হচ্ছে ওটাই। যদি এটা তো ওটাই চলে আসলো, ওই বিষয়কে জ্ঞান সম্মত হতে। দ্য আর্থ ইট, হ্যাঁ দাঁড়া তো এটাও অপশনটা, কান্ট আর্গুড দ্যাট দ্য আর্থ ইজ নট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, আর্থ হচ্ছে সেন্টার নয় ইউনিভার্সের। এটা তো আসছে, বাট মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ করা যাবে না তো, এটা কি হচ্ছে? কান্ট বিলিভ দ্যাট সোশ্যাল ফিলোসফি ইজ মোর ইম্পর্টেন্ট, না এটাও হবে না। कांट आर्गू दैट द अर्थ इज नॉट सेंटर ऑफ द यूनिवर्स, এটাও তো সত্য। कांट ने तौर पे किया कि पृथ्वी ब्रह्मांड का केंद्र नहीं है, এর সাথে আসলে তো মোর দ্যান ওয়ান অফ দ্য আনসার হওয়া উচিত, কারণ এটাও ওর সাথে চলে আসছে। বাট এই দুটোই হ্যাঁ, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে না, এই ধরনের কোশ্চেন তোমার ইয়ে করলে, চ্যালেঞ্জ করলে নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। এরকম ধরনের যখন কোশ্চেন থাকবে, এটা দুটো অপশনে রাইট হচ্ছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে ডিটা করার চেষ্টা করবে, কিন্তু এখানে কিন্তু বিটা যদি আমি আনসার করি, এটা বি এর ভিতরে ঢুকে যাচ্ছে। कांट सजेस्टेड दैट, पूरा एकदम मेन थ्योरीটা এখানে চলে এসেছে। कांट की दार्शनिक सोच का कौन सा मुख्य बिंदु उन्होंने ज्ञान के क्षेत्रों में कोपार्निकास से जोड़ता है। দেখো এখানে বলতে চাইছি, এটাও হচ্ছে এটাও আসছে, এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য আনসার পরীক্ষা এলে অবশ্য করবে, ঠিক আছে, দুটোই মিলে যাচ্ছে। দেখো এবারে যদি এই কোশ্চেনে যদি নেটে হয়, যদি বিপিএসসি তে করো না, তুমি মোর দ্যান ওয়ান অফ দ্য আনসার করবে, আর যদি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ এরকম অপশন থাকে না নেটের ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে হলে কিন্তু অবশ্যই এখানে বি আনসারটা করতে হবে, বিটা বেশি করতে কারণ হবে, পাচ্ছে বিটা করলে এটা ঢুকে যাচ্ছে। তাহলে কে কি ধরনের এক্সাম দিচ্ছে তার উপরে কিন্তু আনসারটা ওনাটা ডিপেন্ড করে। তো এখানে দুটো আনসারই হচ্ছে, দেখো এটার মানে আর এটার মানে একই হয়ে যাচ্ছে, তো মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আনসার করবে। দেখো এখানে এক্সপ্লেনেশনটা দিয়েছি, সেটা হচ্ছে, এটা তো রাইট যে কান্ট ইজ দ্য অফেন কম্পেয়ার দ্য কোপারনিকাস, বিকজ কোপারনিকাসের সাথে তুলনা করা যায় তার যে জ্ঞান তত্ত্ব, কেন না অফিস রিভলিউশনারি আইডিয়া, আমরা তার ধারণার হচ্ছে একটা ইয়ে হয়েছিল। রিভলিউশন মানে কি বলো, ক্রান্তি তো হিন্দি, ইংরেজি হিন্দিতে বলে বিপ্লব, হ্যাঁ দ্যাট দ্য মাইন্ড প্লেজ এ সেন্ট্রাল রোল। এখানে তাহলে যদি বলা হয় যে কোপারনিকাস যে বিপ্লব কান্টের, সেখানে মেন কি প্রমাণ করতে চাইছে, সে প্রমাণ করতে চাইছে অবজেক্ট সেন্টার নয়, মাইন্ড হচ্ছে সেন্ট্রাল ইন দ্য শেপিং অফ দ্য নলেজ, আমাদের নলেজ গঠনের ক্ষেত্রে। জাস্ট আজ কোপারনিকাসে শিফটেড, বুঝে কোপারনিকাস যেরকম ভাবে শিফট হয়ে গেছিল, যে আগে আর্থ ছিল সেন্টার, ইউনিভার্স ছিল বাইরে, বাট এটা পুরো উল্টো হয়ে গেল। যে কান্ট আর্গুড দ্যাট নলেজ ডাজ নট রিভলভ অ্যারাউন্ড দ্য অবজেক্ট দেমসেলভস বাট অ্যারাউন্ড দ্য মাইন্ড অফ দ্য অবজারভার, ঠিক আছে, মনের উপর নির্ভর করছে। এক্সপিরিয়েন্স মাস্ট কনফার্ম দ্য মাইন্ডস ক্যাটাগরিজ রাদার দ্যান দ্য অবজেক্ট শেপিং অফ দ্য মাইন্ড। বোঝা গেছে তো? শুধু এইটুকু মনে রাখবে, মন কেন্দ্রিক, অবজেক্ট কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিক নয়, কারণ এটার উপরে জোর দিয়েছে। আগে যেরকম ভাবে সূর্য পৃথিবী কেন্দ্রিক না বলে সূর্য কেন্দ্রিকটাকে কোপারনিকাস প্রমাণ করেছিল, ঠিক সেইভাবে কান্ট মন অবজেক্ট কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিকের পরিবর্তে মন কেন্দ্রিকটাকে প্রমাণ করেছিল তার জ্ঞানের ক্ষেত্রে, তার জন্য তাকে কোপারনিকীয় বিপ্লবের সাথে তুলনা করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু কান্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য থিং ইন দেমসেলফ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুত বার কোশ্চেন এসেছে এটা, যে থিং ইন ইটসেলফ মানে নো মেনন, যেটা হচ্ছে অপশন এ, ইট ইজ দ্য ফুললি নোয়েবল থ্রু সেন্স পারসেপশন, মানে নো মেনন আর নো মেনা ফিনোমেনা। একদম ডিটেলসে তোমাদের ক্লাসে আজকে পেয়েছো কি? ক্লাসটা কি করলে? হ্যাঁ দিদি করেছি। নো মেনা ফিনোমেনা কি আজকের ক্লাসে ছিল? ছিল, কিন্তু অল্প করে ছিল, পরিপূর্ণ ইয়ে ছিল না, ঠিক আছে, যেহেতু আগে থেকে করেছি কনসেপ্ট। হ্যাঁ, তো অন্য ক্লাস আছে আরো, পরে ধীরে ধীরে দিয়ে দেবো, পার্ট আছে ক্লাসগুলো। পার্ট 1টা আজকে দিয়েছি তোমাদেরকে। তাহলে দেখো থিং ইন দেমসেলফ হচ্ছে নো মেনা ফিনোমেনা, দুটো কনসেপ্ট আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবটাই জানো, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। ফিনোমেনাটা কি, যেটা হচ্ছে প্রকৃতির মানে বাইরের জগৎটা, যেটা আমরা অনুভব করতে পারি, যেটা আমরা দেখতে পারি, যেটা ক্যাটাগরিজ এর মধ্য দিয়ে আমাদের মন এক্সপেরিয়েন্স নিতে পারে। হ্যাঁ দিদি উল্টো হয়ে গেছে, ফেনোমেনাটা আমরা দেখতে পাই, মানে ওটা অবভাস। হ্যাঁ ফিনোমেনা, আচ্ছা নো মেনা বলে দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা অন্তরালে বস্তু সত্তা, ওটা একদম নো মেনাটা, ওটা আননোন, হ্যাঁ ওটা আননোয়েবল আর আননলেজেবল, এবং ওটা হচ্ছে রিয়েল, ওটা রিয়েল বস্তু, বাট ওটাই আসলে রিয়েল বলতে চাইছে কান্ট, যেটাকে আমরা জানতে পারি না, দেখতে পাই না, ধরাছোঁয়ার বাইরে, সেই লকের দ্রব্যের মতো কিছুটা, সবকিছু আছে বাট দ্রব্য কি আমি জানি না,
এরকম ধরনের কথা বলেছে। তো এখানে কান্ট বলতে চাইছে যে নো ম্যানাটা হচ্ছে ওটা রিয়েল জগৎ, যেটাকে আমরা দেখতে পাই না, শুনতে পারি না, যেটার আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি না, যেটার আমাদের প্রকৃত নলেজ হয় না। আর যেটা ফেনোমেনাল বাইরের জগৎটা, সেটা আমরা সেন্স পারসেপশনে যারা যেটা দেখতে পাই, যেটা অনুভব করতে পারি, ওটা আসলে ফেনোমেনাল মানে হচ্ছে ফেনোমেনা মানে বাইরের জগৎ বলি, আর নো মেনা মানে নো মানে না, মানে যেটা আমরা জানতে পারি না, এরকম করে মনে রাখবে। নো মেনা মানে যেটা জানতে পারি না, যেটা জ্ঞান হয় না। আর ফেনোমেনা মানে যেটা আমরা বাইরে দেখতে পাই, জানতে পাই, পারসেপশন করতে পারি, সেন্স এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে আমরা যা নলেজ নিতে পারি। ঠিক আছে, তাহলে এবারে কোশ্চেনে যাই। থিং ইন ইটসেলফটা কি হবে? বলছে কি অপশন আছে দিদি? 1। আচ্ছা পড়ে দিই আমি একবার অপশনগুলো জাস্ট। ইট ইজ ফুললি নোয়েবল থ্রু সেন্স পারসেপশন, এটা পুরোপুরি সেন্স পারসেপশনের মাধ্যমে জানতে পারি। ইট ক্যান বি নন অনলি থ্রু পিওর থট, এটা পিওর থটের মাধ্যমে আমরা জানতে পারি। ইটস ট্রু নেচার ইজ আননোয়েবল, উই নো অনলি থিংস অ্যাজ দ্য অ্যাপিয়ার টু অ্যাস, এটা হবে না মোর দ্যান আমাদের বলো না, কি হবে? কি বললে অপশন তুমি? সি অফ বি, ওই যে আননোয়েবল কথাটা পাচ্ছি, আর অনলি নো থিংস আর দেয়ার অ্যাপিয়ার। আর বাকিরা আননোয়েবল বাকিরা আর কে কে আছে? কেউ জয়েন হয়নি নতুন? বাকিরা আনসার দাও, চলো আনসার দেবে না। এটা হচ্ছে ইট ইজ ট্রু নেচার, এটা অবশ্যই বাস্তব যেটা, এবং এটা হচ্ছে আননোয়েবল, জানতে পারি না। উই অনলি নো থিংস, আমরা বস্তুটাকে জানতে পারি, দে অ্যাপিয়ার টু আস, যেটা আমাদের সামনে আসে সেটাকে আমরা জানতে পারি, আর আসলেই যেটা নোয়েবল বা থিং ইন ইটসেলফ ওটাকে আমরা জানতে পারি না। তাহলে দেখো, কান্ট বিলিভ দ্যাট দ্য থিং ইন ইটসেলফ, যেটাকে নাম দিয়েছে নো মেনন, ইজ আননোয়েবল, উই ক্যান নেভার ট্রুলি understand object as they are themselves, but only as they appear to us, filtered through the mind's categories of the understanding, such as place, times, and categories. This distinction between phenomenal world that we perceive, phenomenal world কি হলো? যেটা আমরা দেখতে পাই। ফেনোমেনা মানে পি আছে, পি মানে পারসেপশন, মানে যেটা আমরা দেখতে পাই। আর নো মানে না, মানে আমরা দেখতে পাই না। নো মানে না, এরকম করে মনে রাখবে। নো মানে না, মানে যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে কান্ট বলেছে নো মেনাল বা নাও মেনা, যেটাকে অনেকে বলে, বা যেটা হচ্ছে থিং ইন ইটসেলফ। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্ট অফ ডুয়েল সোর্স অফ নলেজ, ডুয়েল সোর্স অফ নলেজ হচ্ছে ইন কান্টস ক্যাটাগরিজ অফ ফিলোসফি, কোনটা হবে? মানাটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, যে রিফ্লেক্ট করছে ডুয়েল সোর্স অফ নলেজ, মানে হ্যাঁ এসেছে। কান্টের ক্রিটিক্যাল ফিলোসফি, কান্টের ক্রিটিক্যাল ফিলোসফিতে যে জ্ঞানের যে দুটো উৎস কি কি বলেছে, একটা কি নলেজ কামস ফ্রম সেন্স পারসেপশন অ্যালোন, শুধুমাত্র নলেজ কি আমাদের প্রত্যক্ষের মাধ্যমে আসে, নাকি নলেজ ইজ ডিরাইভড ফ্রম দ্য র্যাশনাল থট, শুধুমাত্র আমাদের যৌক্তিক যে থটের মাধ্যমে আসে, নাকি নলেজ কামস ফ্রম দ্য কম্বিনেশন অফ দ্য সেন্সরি ইনপুট অ্যান্ড দ্য মেন্টাল ক্যাটাগরিজ। তুমি বাদ দিয়ে বাকির আনসার দাও এটা, নাকি ডি মোর দ্য নন অফ দ্য বাব, নাকি নান অফ দ্য বাব, কি হবে আনসার? ম্যাডাম কি হবে? একদম 100% সবাই জানে এটা, এর হচ্ছে আনসার সি হবে। কারণ কান্টের মধ্যে, কান্ট কিন্তু ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ যে র্যাশনালিজমের কথা বলেছিল, তারা যে ইনেট আইডিয়ার কথা বলেছিল, বলছে ইনেট আইডিয়াটাকে এখানে সে ক্যাটাগরিজের সাথে তুলনা করেছে, বলছে ওটা মাস্ট বি গুরুত্বপূর্ণ, ইনেট আইডিয়া ছাড়া নলেজ সম্ভব নয়। ঠিক সেইভাবে পারসেপশন বা সেন্স এক্সপিরিয়েন্স বিনা বি নলেজ সম্ভব নয়। দুটোকে সমান গুরুত্ব দিচ্ছে, এখানে লিখে দিয়েছে both sense perception and mental processing are essential. Next question. এই সাইফুল কোশ্চেনটা পড়ো তো। What is the purpose of Kant critic of pure reason? পারপোজ না, পারপাস, Purpose of pure reason. পারপাস। The refute of idea implicit like Hume, Locke, the established limit and scope human knowledge, the argue of the Arjuna dominance যুক্তি, argue for the dominance of rational thought over empirical evidence. দিদি একটু সর্দি লেগে গেছে, আজকে পড়তে আমার খুব অসুবিধা হচ্ছে। ম্যাডাম কি হতে পারে? ডি, এটা বলে দিচ্ছি, কোশ্চেনটা আগে মানে বলে দিচ্ছি আমি। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ কান্টের ক্রিটিক অফ দ্য পিউরিজম? কান্টের ক্রিটিক অফ পিউরিজম একটা গ্রন্থটা জানি, এটার মেন উদ্দেশ্য কি ছিল, কি উদ্দেশ্যে সে লিখেছিল? জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করেছিল,
কিভাবে পূর্বশুদ্ধ ম্যাডাম, জ্ঞানটা সম্ভব হবে? মানে কি ওই সংশ্লেষক পূর্বদর্শিত বচন সম্ভব কিনা সেটা দেখানো মানে বলেছিল, অধিবিদ্যা সম্ভব কিনা সেটাও একটু বলেছিল। টু এস্টাবলিশ দ্য লিমিটস অ্যান্ড স্কোপ অফ নলেজ। স্পেশালি যদি কোশ্চেন এরকম ধরনের থাকে আনসারটা এটা আমরা দেব, যে টু এস্টাবলিশ দ্য লিমিটস অ্যান্ড স্কোপ অফ নলেজ। আমি অনেকগুলো বই থেকে দেখেছি, তারপরে এটা ডিসিশন নিয়েছি যে দ্য কান্ট্রি ক্রিটিক অফ পিওরিজম ওয়াজ দ্য ফাউন্ডেশনাল ওয়ার্ক ইন হিজ ক্রিটিক্যাল ফিলসফি, এমিং মানে তার এম ছিল, লক্ষ্য ছিল কি, টু ডিফাইন দ্য লিমিটস অ্যান্ড পসিবিলিটিস অফ দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। মানে ডিফাইন করা হচ্ছে লিমিটস এবং সম্ভাবনা কতটা হিউম্যান নলেজের বা মানুষের আন্ডারস্ট্যান্ডিং হবে নলেজের, সেটা রেদার দ্যান আউটরাইট রিজেক্টিং এমপিরিসিজম আর রেশনালিজম। মানে রেদার দ্যান কথাটা বলেছে, মানে এগুলোকেও কথাটা বলেছে, এগুলো সম্পর্কে আলোচনা করেছে, বাট গুরুত্ব সব থেকে বেশি ওটা দিয়েছে, মেন এম ছিল ওটা, লক্ষ্য ছিল ওটা। তা হচ্ছে কান্ট শর্ট টু সিনথেসাইজ দ্য টু, arguing that knowledge arises from the interaction between the sensory perception and mental categories. This work focused on understanding we can and cannot know about the world. মানে মেন ফোকাস ছিল যে কতটা লিমিট বা তার স্কোপ কতটা নলেজের, এটা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। যেগুলো বাকিগুলো বললে ওগুলোও ছিল। যদি এরকম ধরনের কোশ্চেন থাকে, এরকম ধরনের অপশন থাকে, তখন আনসারটা বি করবে, ঠিক আছে? লিমিট অ্যান্ড স্কোপটাকে ও জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন, Kante's philosophy, what role do categories of the understanding play? হিন্দি উপরে উঠে গেছে। ই হবে দিদি, ইননেট স্ট্রাকচার অফ দ্য মাইন্ড। Innate structure of ম্যাডাম the অফ হয়ে গেল তো। হ্যাঁ, হিন্দিটাও তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করো, হিন্দিটা হলো না। খুব কি শব্দ হচ্ছে এখন? আমার কাছ থেকে খুব শব্দ যাচ্ছে? প্রচুর শব্দ আসছে, আমি জোর জোর করে বলছি, আমার কাছে প্রচুর শব্দ হচ্ছে। যাও, ইন কান্টস ফিলোসফি হোয়াট রোল টু ডু ক্যাটাগরিজ অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং প্লে, এটা হচ্ছে দে আর ইনেট স্ট্রাকচার অফ মাইন্ডস অ্যান্ড অর্গানাইজ দ্য সেন্সরি ডেটা। মানে এখানে বলতে চাইছে, কান্ট যেখানে বলেছিল না যে জ্ঞান তৈরির ক্ষেত্রে এটা সে কড়া খুন্তির সাথে তুলনা করেছে আন্ডারস্ট্যান্ডিংকে, মানে হচ্ছে ইনের আইডিয়াটাকে, আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ মাংসর সাথে তুলনা করেছে এক্সপিরিয়েন্সগুলোকে। তাহলে বলছে যদি আমাকে চিকেন রান্না করতে হয়, তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র কড়ার খুন্তি থাকলে আমার রান্নাটা হবে না, আবার ঠিক সেভাবে শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন চিকেন থাকলেও রান্না হবে না। কড়াতে যখন ঢালবো আদা পেঁয়াজ রসুন চিকেন, তখন আমার চিকেনটা রান্না হবে। তাই তো এরকম করে ব্যাখ্যা করেছিল কান্ট অ্যাকচুয়ালি, মানে কান্টের নলেজ তৈরিটাকে ওইভাবে। তো এই কড়া খুন্তির সাথে তুলনা করবে ইনেট স্ট্রাকচারটাকে, আর সেন্সরি যে ডেটাগুলোকে তুলনা করছে এখানে হচ্ছে ওই চিকেনের সাথে, চিকেন মশলা পেঁয়াজ এগুলোর সাথে। তাই বলতে চাইছি এই দুটোর কম্বিনেশন। হ্যাঁ বলো, তুমি একটু জোর করে বলো, আমাকে আকারের উপাদানের মতন হয়ে যাচ্ছে। শুধু বুদ্ধি থাকলে হবে না, অভিজ্ঞতা লাগবে। শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, বুদ্ধি লাগবে, দুটোই লাগবে। বাদ দিয়ে তো জ্ঞান একদম ওই তোমার অ্যারিস্টটলের আকার উপাদান যেটা দিয়েছে ওটার সাথে সিমিলারিটি কিছুটা রয়েছে। তাহলে আনসার হলো এটা। কারো কোনো সমস্যা নেই তো? দেখো এর এক্সপ্লেনেশনটা, কান্ট আইডেন্টিফাইড দ্য ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ইনহারেন্ট ফ্রেমওয়ার্ক উইদিন দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড শেপ হাউ উই পারসিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। These categories like as cause, effect, time, space allow the mind organize the raw sensory data. মানে হচ্ছে র সেন্সরি ডেটাগুলো ওখানে ইনেট আইডিয়াতে গিয়ে ওখানে তৈরি হচ্ছে আর কি জ্ঞানটা। এটা বলতে চাইছে উইদাউট দ্য মেন্টাল ক্যাটাগরিজ, মানে মেন্টাল ক্যাটাগরিজ গুলোকে বাদ দিয়ে উই would not be able to make the sensory of the world. মানে আমরা কিন্তু ওই মাইন্ডটাকে, মেন্টাল ক্যাটাগরিটাকে, মানে এখানে ইনেট আইডিয়াটাকে বলতে চাইছে, ওটাকে বাদ দিয়ে কিন্তু আমাদেরকে জগৎ সম্পর্কে জ্ঞান সম্ভব নয়। চলো নেক্সট কোশ্চেন যাই। Which of the following works the Kant deals specifically with the moral philosophy? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বহুতবার কোশ্চেন এসেছে, এটা কিন্তু মনে রাখবে বইয়ের নামটা। ও এত এখানে হাল্লা করে, আনসারটা বলে দাও ফটাস করে, জানো তোমরা সবাই যারা নেট দিয়েছো, স্পেশালি বহুবার কোশ্চেনটা এসেছে নেটেতে।
এবার কি তো হবে কি একদম সি দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ দ্য মেটাফিজিক্স অফ মোরাল। এটা হচ্ছে কান্টের মোরালিটি সম্পর্কে আলোচনা করেছে, তখন এখানে লিখে দিয়েছে কান্টের মোরালিটি সম্পর্কে আলোচনা করেছে। নেক্সট কোশ্চেন যাই। Kantian philosophy is often described as a response to which two major stream of the thought? মানাটা বুঝা যাচ্ছে তো? কান্টের ফিলোসফি ডেসক্রাইব করছে অ্যাজ এ রেসপন্স টু হুইচ টু মেজর স্ট্রিম অফ দ্য থট। অভিজ্ঞতার বুদ্ধি দিদি इम्प्रेसिज्म एंड कांट का दर्शन अक्सर किन दो प्रमुख विचारधाराओं के प्रति प्रतिक्रिया के रूप में বর্ণিত किया जाता है। মানে কান্টের ফিলোসফিটা কোন দুটো থিওরির প্রতিক্রিয়া স্বরূপ তৈরি হয়েছে? অভিজ্ঞতার বুদ্ধি একদম এম্পিরিসিজম আর রেশনালিজম। ডেকার্ট স্পিনোজা লাইবনিজ রেশনালিজম আর এম্পিরিসিজম, লক বার্কলে হিউমের এম্পিরিসিজম, এর দুটো নিয়ে হয়েছে। এই কথাটা মনে রাখবে যে আমি যেন ঘুমন্ত অবস্থা ছিলাম, ঘুম থেকে জাগিয়ে দিল, এই কথাটা হিউম বলেছে। এটাকে কোশ্চেন তুলে দিতে পারে। Kant's critical philosophy aroused the response of the two dominant philosophical traditions on his time. Empiricism যেটা কি ছিল, which emphasized sensory experience as a source of the knowledge, মানে যারা হচ্ছে এম্পিরিসিজম তারা কি বলেছে যে তাদের মধ্যে নলেজের সোর্স হলো কি, সেটা হচ্ছে সেন্সরি এক্সপিরিয়েন্স। আর র্যাশনালিজমদের মধ্যে নলেজের মেন কি ছিল, ইনেট আইডিয়াটাকে বলেছে, যেটা গুরুত্ব দিয়েছে তারা। এটা বলছে যে বোথ সেন্সরি ডেটা অ্যান্ড দ্য মেন্টাল ক্যাটেগরিজ কন্ট্রিবিউট টু হিউম্যান নলেজ। দুজনেই কিন্তু প্রদান করছে, কন্ট্রিবিউট করছে নলেজ তৈরির ক্ষেত্রে। তাই হিজ ওয়ার্ক ব্রিজ মানে আমরা বলি না ব্রিজে যাচ্ছি, মানে নদী ফদি থাকলে দুটোকে কানেক্ট করে ব্রিজ, তো ব্রিজ বলতে একসঙ্গে জোড়ানো। তারপর যে হিজ ওয়ার্ক ব্রিজড দ্য গ্যাপ বিটুইন দ্য টু অ্যাপ্রোচ। দুটো অ্যাপ্রোচের মধ্যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে যেন একটা ব্রিজ মানে হচ্ছে একটা পুল দিয়ে দিল। কে? এটা কান্ট। এইটাও লাইন চলে আসতে পারে, হিজ ওয়ার্ক ব্রিজড দ্য গ্যাপ বিটুইন দিস টু অ্যাপ্রোচ। এটা কে কথাটা বলেছে? কান্ট বলেছে। নেক্সট কোশ্চেন, কান্টস আইডিয়াস অফ দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড। আচ্ছা একটু আগে বললাম নোমেনাল মানে নোমেনাল সম্পর্কে, এখানে কোশ্চেন রয়েছে ফেনোমেনা সম্পর্কে। তাহলে ফেনোমেনা মানে কি বলেছিলাম? পি মানে পারসেপশন, পারসেপশন মানে যেটা চোখে দেখতে পাবো। তাহলে ফেনোমেনাল ওয়ার্ল্ডটা কি? যেটা আমরা চোখে দেখতে পাবো, এক্সপিরিয়েন্স করতে পারবো, যেটা নলেজ আমরা করতে পারবো, যেটা ছুঁতে পারবো, যেটা অনুভব করতে পারবো, সেটা হচ্ছে ফেনোমেনাল ওয়ার্ল্ড হবে। তাহলে যে রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং, মানে এখানে ফেনোমেনাল ওয়ার্ল্ড বলতে কোনটা? কান্টের আইডিয়াতে বা কান্টের ধারণাতে কোনটাকে বলবে ফেনোমেনাল ওয়ার্ল্ড? এখানে অপশনগুলো রয়েছে, দেখো। অপশন 1, ওয়ার্ল্ড অ্যাজ দ্য ট্রুলি এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ার পারসেপশন। আমাদের চোখের মাঝে স্বাধীনভাবে জগৎটার অস্তিত্ব রয়েছে। দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিল্টার থ্রু দ্য মাইন্ড ক্যাটেগরিজ, মাইন্ডের ক্যাটেগরিজের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আসে, নাকি দ্য এই হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড মানে একটা আমাদের একটা মানে চিন্তার একটা জগৎ রয়েছে, দ্যাট অনলি দ্য আন্ডারস্ট্যান্ড থ্রু দ্য পিওর পারসেপশন। কারণ এখানে এ চলে আসছে, বুদ্ধি চলে আসছে, মাইন্ডও বাদ দিয়ে দেবো আর থ্রু পিওর রিজন এটাও বাদ দিয়ে দেবো, মানে উপরেটা আসছে দা ওয়ার্ল্ড ট্রুলি এক্সিস্ট। বাকিটার কোনো আনসার দেবে? একটু ক্লিয়ার করে বলুন, বুঝতে পারলাম না। প্রচুর চিৎকার করেছে, এখানে যা ঢাক বাজাচ্ছে, পুজো করছে। এই যে এখানে বুঝিয়ে দিচ্ছি আমি, কান্টের যে বলছে কান্টের আইডিয়া অফ ফেনোমেনাল ওয়ার্ল্ড, মানে কান্টের বাইরের জগৎ সম্পর্কে যে ধারণাটা, সেটা রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং, মানে এখানে কোনটার সাথে যায়, কোনটাকে ফলো করব, মানে ফেনোমেনাল ওয়ার্ল্ড বলতে এখানে কোনটাকে বোঝাবে। অপশন 1 বলছে ওয়ার্ল্ড অ্যাজ ট্রুলি এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ার পারসেপশন, মানে আমাদের সাইফুল ভালো করে অপশনটা পড়ো। বলছে দুনিয়া জैसी वो वास्तव में है हमारे अनुभव से स्वतंत्र, মানে আমাদের অনুভবের বাইরে যেটা রয়েছে সেটা, মানে বুঝতে পারছো? ইনডিপেন্ডেন্ট অফ আওয়ার পারসেপশন, মানে পারসেপশনের বাইরে স্বাধীনভাবে আছে। ডিপেন্ডেন্ট হলে মানা যেত। হ্যাঁ, তাহলে একটা ওয়ার্ডের আই এন্টার জন্য তোমার আনসারটা ভুল হয়ে যেতে পারতো। তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ ট্রুলি এক্সিস্ট বলছে, ইন্ডিপেন্ডেন্ট বলেছে, বুঝতে পারছো এটা কোন দিকে চলে যাচ্ছে? মনে সংশয় ছিল, তাহলে আপনি বলতে চাইছেন অবভাসী জগৎ, তাই তো? হ্যাঁ, মানে একটু আগে বললাম যে আমরা বাইরের জগৎটার আমাদের জ্ঞান হয়, এক্ষুনি বললাম না যে কান্ট বলেছে বাইরের জগৎটার জ্ঞান হয়, কিভাবে হয়?
এখানে হচ্ছে কড়া খন্তির সাথে তুলনা করছে কোনটাকে, ক্যাটেগরিজ গুলোকে, মানে মাইন্ডস ক্যাটেগরিজ, মনের যে শ্রেণী, ওখানে ওটা হচ্ছে ইনেট আইডিয়ার সাথে তুলনা করছে, ওই বুদ্ধিবাদীদের ইনেট আইডিয়া। আর এক্সপিরিয়েন্সটা কি হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা, ওটা চলে আসছে এমপিরিসিজমদের, মানে পারসেপশনটা চলে আসছে। তাহলে বলছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই এক্সপিরিয়েন্স, বলছে ওয়ার্ল্ড হলো সেটা যেটা অ্যাজ উই এক্সপিরিয়েন্স, যেটা আমরা অভিজ্ঞতায় নিতে পারবো, মানে এটা পারবো, ফিল্টার্ড থ্রু দ্য মাইন্ডস ক্যাটেগরিজ, আমাদের মনগুলোর ক্যাটেগরির মধ্য দিয়ে তো আমাদের নলেজটা আছে, তাই তো সাইফুল? বুঝতে পেরেছো তো, ফিল্টার তো হবেই। ওই যে বলেছে না রঙিন চশমা, মানে জগৎটা জ্ঞানটা কিভাবে হচ্ছে, কান্ট কিভাবে তুলনা করেছে, বলছে আমরা যেন রঙিন চশমা দিলে আমরা সমস্ত কিছু রঙিন রঙিন দেখি না, ঠিক যেন আমাদের বাইরের জগতের যে নলেজ হচ্ছে বা জ্ঞান হচ্ছে বা এক্সপিরিয়েন্স হচ্ছে, ওটা আমাদের রঙিন চশমা দিয়ে দেখছি বাইরের জগৎটাকে, আসলেই প্রকৃত জগৎটাকে আমরা দেখতে পাই না। আমরা যেমন চশমাটা হাটিয়ে দিলে যেমন আসল জগৎটাকে দেখতে পাই, ঠিক সেরকম ভাবে এখানে এই আমাদের এই ফিল্টারিং হয়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গুলোর মধ্য দিয়ে, তার জন্য আমরা রিয়েল জগৎটাকে কোনোদিনও জানতে পারি না। তাহলে ওয়ার্ল্ড ফেনোমেনাল ওয়ার্ল্ডটাকে জানতে গেলেও কিন্তু মাইন্ড ক্যাটাগরিজ এর ফিল্টারিং এর প্রয়োজন, বোঝা গেল? আর দিদি এখানে কান্টের একটা বিখ্যাত উক্তি আছে, মন হচ্ছে সবকিছুর বিচারক। একদম, এটা যেমন বলেছিল সবকিছুর বিচারক, হ্যাঁ প্রোটাগরাস বলেছিল মানুষ হচ্ছে সবকিছুর বিচারক, কান্ট কিন্তু বলেছে মন হচ্ছে সবকিছুর বিচারক। হ্যাঁ, ও তো ওখানে বলে দিচ্ছে মাইন্ড কেন্দ্রিক, যে বলেছে না যে অবজেক্টটা মতো করে আমাদের মন কি হতে হবে সেরকম না, অন্য অন্য জায়গায় কি বলা হয় যে বাইরে জগৎটা যেভাবে বস্তুটা রয়েছে ঠিক সেভাবেই যদি আমাদের জ্ঞানটা হয় তাহলে সেটা রাইট। বাট কান্ট বলছে না, একদম না, তুমি মন, তুমি বেশি গুরুত্বপূর্ণ, তুমি ভাবছো যেরকম বাইরের জগৎটাকে সেভাবে হতে হবে, মানে মনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে কান্ট। কিন্তু বলছে ইন কান্টস ফিলসফি দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড রেফার্স টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু আস, যেটা আমাদের কাছে অ্যাপিয়ার্স হয়, আমাদের কাছে আসে, সেটা কোথায় ফিল্টারিং এর মধ্য দিয়ে আসে, বলছে অ্যাপিয়ার্স কিভাবে আসে দেখো, যে শেপড এন্ড স্ট্রাকচার বাই মাইন্ডস ক্যাটাগরিজ, তাহলে স্ট্রাকচারটা কে দেয়, মাইন্ডস ক্যাটাগরিজ দেয়। বলছে সাথ অ্যাজ টাইম স্পেস কজালিটি ইট ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্য নোমেনাল ওয়ার্ল্ড, নোমেনাল ওয়ার্ল্ড থেকে এটা ডিস্টিংক্ট মানে কি, আলাদা। দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ ইটসেলফ, তাহলে যদি বলা হয় যে নোমেনাল ওয়ার্ল্ডটা কি, ওটা থিং ইন ইটসেলফ, and the world as it in itself, মানে প্রকৃতই যেটা সেটা বলছি, which can't argued we can never fully know, আমরা পুরোপুরি যেটাকে জানতে পারি না নোমেনাল ওয়ার্ল্ডটাকে। the phenomenal world is really we interact with through the lenses of our mental faculties, তাহলে কি হচ্ছে আমাদের মনের যে চশমা বা মনের লেন্সের মধ্য দিয়ে আমরা জানি, বা মনের ক্যাটাগরির মধ্য দিয়ে ফিল্টারিং হয়ে আমরা জানতে পারি, যেটা সেটা হচ্ছে ফেনোমেনাল ওয়ার্ল্ড। চলো নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য কান্টস ভিউ অন মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্স, এটা কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শুধু এখানেই নাই, যারা নন ফিলোসফির লোক, যারা কান্ট সম্পর্কে এক দু কথাই জানে না, তারা কিন্তু খুব বাইরের লোকেরা এই কোশ্চেনটা করে, যেখানে খুশি অনেক কুইজেতেও করতে পারে এই কোশ্চেনটা, ইভেন এটা হতে পারে ইন্টারভিউ বোর্ডেও কোশ্চেনটা করতে পারে। এটা নিয়ে অনেক জায়গায় অনেক কোশ্চেন করতে শুনেছি আমি, যে হোয়াট ইজ কান্টের মধ্যে কেউ কি মেটাফিজিক্সটাকে সায়েন্স বলেছে, মেটাফিজিক্সটাকে কেউ গুরুত্ব দিচ্ছে, দিচ্ছে যদি কেন দিচ্ছে, দিচ্ছে না যদি কেন দিচ্ছে না, এটা একটু ভালো করে জেনে রাখবে। বলবো দিদি? হ্যাঁ বলো। কান্টের মধ্যে বিজ্ঞানসম্মত ভাবে অধিবিদ্যা সম্ভব নয়, কিন্তু মনের স্বাভাবিক প্রবণতা হিসেবে অধিবিদ্যা সম্ভব, কারণ অধিবিদ্যার বিষয়গুলোকে আমরা কখনো প্রমাণ করতে পারি না, কিন্তু ঈশ্বর আত্মা এগুলো হচ্ছে অধিবিদ্যার আলোচ্য বিষয়, কিন্তু এগুলোকে তো আমরা বিশ্বাস করি সাধারণ লোক, ওরা স্বাভাবিক মনের প্রবণতা অনুসারে এটা রয়েছে, কিন্তু বিজ্ঞান হিসেবে যেরকম 7+5=12 গণিতের বচন, এটা প্রমাণ করতে পারি, প্রত্যেক কার্যের কারণ আছে, এটা প্রমাণ করতে পারি, এই হিসেবে মানে মেটাফিজিক্স নেই, কিন্তু মনের স্বাভাবিক প্রবণতা হিসেবে মেটাফিজিক্স রয়েছে। এবং মেটাফিজিক্সটাকে সে কি করতে বলেছে, গুরুত্ব দিয়েছে, মানে সে কি পড়তে বলছে নাকি ওটাকে বলেছে বাদ দিয়ে দাও, মানে মেটাফিজিক্সটাকে কি দিয়ে ও আগাতে বলছে নাকি বলেছে যে তোমাদের লেসন থেকে বাদ দাও বা তোমরা পড়ো না, আলোচনা করো না? না না, কথা বলছি ম্যাডাম, একদম, কারণ বলছে মেটাফিজিক্সটা এগোনোর জন্য 3টে ধাপ আছে, না কটা ধাপ আছে বলে, মানে মেটাফিজিক্সকে বিজ্ঞানের পর্যায়ে উন্নতি করা যায়, তার জন্য কটা ধাপ বলেছে, পদ্ধতির কথা বলেছে। একদম, বলছে এটাকে বলছে মেটাফিজিক্সটা যেটা এখন বর্তমানে রয়েছে ওটা সায়েন্টিফিক্যালি ইম্পসিবল, বা আমরা অন্য কিছু যেরকম সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারি ওটা প্রমাণিত এখন নয়, বাট আমাদের মনের মধ্যে যে ধারণাগুলো রয়েছে ওটাকে কোনোভাবেই আমরা পরিবর্তন করতে পারবো না, আর ওটাকে আমরা ছাড়তেও পারবো না। তাই আমাদের মেটাফিজিক্সকে
সায়েন্টিফিক্যালি আমাদেরকে সোচতে হবে, নতুন করে ভাবতে হবে এবং মেটাফিজিক্সটাকে সায়েন্সের মতো করে ভেবে এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো একদিন এটা সম্ভব, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যেরকম কান্টের যেমন রেভলিউশন, ওই কপারনিকীয় বিপ্লব হয়ে নতুন যেমন তৈরি হয়েছে, ঠিক সেইভাবে যেন, এটা আমার ব্যক্তিগত মত, কান্ট যেন বলতে চাইছে যে মেটাফিজিক্সটাকে নিয়ে তোমরা কাজ করো এবং মেটাফিজিক্সটাকে হয়তো ভবিষ্যতে বহু বছর পরে প্রমাণিত হবে যে মেটাফিজিক্সটা সত্যি এবং সায়েন্টিফিক্যালি সেটা প্রমাণ হবে। তাই সায়েন্টিফিক্যালি এটাকে ভেবে এগিয়ে নিয়ে যেতে বলেছে এবং মেটাফিজিক্সটাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ। এটা যারা কলেজের স্টুডেন্ট না তাদেরকে এই কোশ্চেনটা তাদের আছে এইভাবে 5-10 নম্বর। আমি যখন পড়েছি তখন এই কোশ্চেনটা আমি ডিটেলসে পড়েছিলাম 10 নম্বর আকারে। পরবর্তী ক্ষেত্রে তার গুরুত্বটা কতটা বুঝেছি। এখানে এক্সপ্লেনেশনটা দেখি। আনসারটা তো অবশ্যই মেটাফিজিক্স এজ এ সায়েন্টিফিক ডিসিপ্লিন ইজ ইম্পসিবল বিকজ বলছে রিজন ক্যান নট বি অ্যাক্সেস ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস। ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস মানে কি বলতো, ওই যে গড, ফ্রিডম, ওই মর্টালিটি মানে আত্মার অমরত্ব, এগুলো বলছে এইগুলো তো আমরা তো ক্যান নট অ্যাক্সেস করতে, মানে রিজনের দ্বারা অ্যাক্সেস করতে পারি না। তার জন্য বলছি সায়েন্টিফিক্যালি ডিসিপ্লিন মেটাফিজিক্সকে বলতে পারবো না। এটা সায়েন্টিফিক্যালি ডিসিপ্লিন যদি বলি তাহলে এটা ইম্পসিবল হয়ে যাবে। দেখো, কান্ট আর্গুড দ্যাট হোয়াইল দ্য human mind naturally tends to think about subject like God, freedom, responsibility, মানে বলতে চাইছে আমরা সাধারণ মানুষ যারা সাধারণত আমরা ভাবি, চিন্তা করি এই বিষয়গুলো সম্পর্কে, ইট ক্যান নট অ্যাচিভ সায়েন্টিফিক নলেজ, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারিনি। সাচ ট্রান্সেন্ডেন্ট এন্টিটি, এই ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস গুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে, জানা দরকার যে ট্রান্সেন্ডেন্ট এন্টিটি বল কি। সেগুলো হচ্ছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না বা মনের জগতে যেগুলো স্থান রয়েছে সেগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্ট এন্টিটি। আর মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্স ইজ ইম্পসিবল, এই লাইনটা তুলে কোশ্চেন দিতে পারে, কোটেশন দিয়ে দিতে পারে, যেটা কে বলেছে। তাহলে মেটাফিজিক্স ইজ এ সায়েন্স, সরি ইজ অ্যাজ, মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্স ইজ ইম্পসিবল বিকজ ইট ট্রাইজ টু এক্সটেন্ড রিজন বিয়ন্ড দ্য লিমিটস অফ দ্য এক্সপিরিয়েন্স। এই কথাটা বলেছে কান্ট, এটা কান্টের যুক্তি। এটা কিন্তু লাইন তুলে কোশ্চেন আসতে পারে। ম্যাডাম স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কেন সবার প্রবলেম হচ্ছে? না, আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওখানে লেফটে ইন হতে হবে। আমার প্রবলেম কিছু ম্যাডাম? হ্যাঁ, ঠিক আছে, আজকেই হয়ে গেল, 11টা কোশ্চেনই করেছি। আবার নেক্সট ডে ক্লাস করব। এখন আমি ক্লাসটা যতদিন পর্যন্ত আমি মানে সুস্থ অবস্থায় রয়েছি ততদিন ক্লাসটা আমি যতটা সম্ভব নিচ্ছি। হয়তো সম্ভব আমার থেরাপি চালু হলে হয়তো একটু ক্লাসের একটু ডিসব্যালেন্স হতে পারে। আমি চেষ্টা করব আমার মতো করে সর্বস্বটা দিবার। যদি একদম অকেজো হয়ে পড়ি তো সেই হয়তো 2-5 দিন ক্লাস হয়তো অফ যেতেও পারে, তো পিছনে রেকর্ড ক্লাস তখন দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা পড়াশোনা কন্টিনিউ রাখো। ওকে ম্যাডাম। ঠিক আছে, ক্লাস বন্ধ করে দিলাম। আর কারো কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এটা রিলেটেড। ঠিক আছে, তাহলে লিখে দিলাম।